দুর্নীতির সাথে আপোষ নয়, মেধার ভিত্তিতে জনপ্রশাসনে বদলি পদোন্নতি, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী। ভোটের আগে পক্ষে বললেও গণভোট থেকে সরে এসেছে সরকার, উপেক্ষিত সংস্কারও এনসিপির সমালোচনা। শাপলা চত্বরের হত্যাকাণ্ডে ঢাকাতে ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা, বলছেন চিফ প্রসিকিউটর। সুনামগঞ্জ হাওরে ২০,০০০ হেক্টর জমির ফসল নষ্ট, দুশ্চিন্তায় কৃষক। ৬ মে থেকে খাদ্য সহায়তা শুরু সরকারের। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট নাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। প্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায় প্রতিফলিত হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতির সাথে কোনো আপোষ করা হবে না। রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে এ কথা বলেন সরকার প্রধান। মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিতে সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ৮ বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকদের অংশগ্রহণে ৪ দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, যার শুরুতেই বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা। দেশ বিনির্মাণের যে সুযোগ তরুণরা তৈরি করেছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের ধকল সরকার দক্ষতার সাথে মোকাবিলা করছে। জেলা প্রশাসকদের সততা, ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিবে না। নির্বাচনী প্রতিশ্রুতি, জুলাই সনদ বাস্তবায়ন এবং সেবা প্রদানে হয়রানি বন্ধে মাঠ প্রশাসনকে তৎপর হবার নির্দেশ দেন সরকার প্রধান। আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। সরকারি কার্যালয়ে সেবা প্রার্থীরা যেন অপ্রয়োজনীয় হয়রানি না হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মোবাইল কোর্ট পরিচালনা করা সহ ডিসিদের বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, যোগ্যতা, মেধাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির ভিত্তি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। ন্যায় বিচার নিশ্চিত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রতিফলন ঘটে। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন ১২ তারিখের নির্বাচনে। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। এবারের ডিসি সম্মেলনে বাছাই করা ৪৯৮টি প্রস্তাব নিয়ে মোট ৩৪টি কার্যদিবস অনুষ্ঠিত হবে। আগামী ৬ মে শেষ হবে সম্মেলন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় আসার আগে জনগণের কাছে গণভোটের পক্ষে কথা বললেও এখন তা থেকে সরকার সরে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এনসিপি সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, সরকারের অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি খাদের কিনারায়। আর দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার যেভাবে এগোচ্ছে তাতে ভালো কিছু হবে না। প্রাতিষ্ঠানিক সংস্কার থেকে সরকার দূরে সরে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ডা বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। অনেকগুলা অসত্যের অবতারণা করেছেন কাব্যিকভাবে, উনি অনেকগুলা সত্য উনি চেপে গিয়েছেন এবং উনি অনেকগুলা অসত্যের অবতারণা করেছেন কাব্যিকভাবে। আলোচনা আসলেই প্রথমেই কিছু প্রবলেম, আমাদের এই যে সংস্কারের ইনস্টিটিউশনাল, আমাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের বিউরোক্রেসির জায়গায় হচ্ছে একটা মেসিভ একটা আমাদের এটা হচ্ছে রিস্ট্রাকচার হওয়ার দরকার ছিল, আমাদের পুলিশ সংস্কার কমিশন হওয়ার দরকার ছিল।
এই সব জায়গা থেকে গভর্নমেন্ট অনেক দূরে সরে গিয়েছে, কারণ গভর্নমেন্টের কাছে মনে হচ্ছে সে যদি সব কিছুকে নিয়ন্ত্রণ না করতে পারে, সবগুলোকে যদি মিসঅ্যাপ্রোপ্রিয়েট না করতে পারে, সে নাকি সরকার যথাযথভাবে চালাতে পারবে না। গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেননি। শাপলা চত্বর হত্যাকাণ্ডে শুধু ঢাকাতেই ৩২ জন হত্যার তথ্য মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে ৫ মে হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত প্রায় শেষের দিকে। রোববার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এমন তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এর আগে গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ২ মাস বাড়িয়েছিলেন। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২১ জনকে অভিযুক্ত করা হয়। ৩২ জনের তো আমরা মৃত ব্যক্তির তালিকাই পেয়েছি, যেটা এই শাপলা চত্বরে অন দ্য স্পট মারা গেছে ৩২ জন, নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা তো সব প্রমাণ পেয়েছি, ও রং মাখা তো কাউকে পাই। আমরা প্রায় ৯০% তদন্ত কাজ আমরা শেষ করে এনেছি। বাকি তদন্ত কাজ আমাদের শিগগির শেষ করতে পারবো। ৭ জুনের মধ্যে আশা করে আমরা চেষ্টা করছি। টানা বৃষ্টির পর রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি মিলেছে সুনামগঞ্জের হাওরপাড়ের কৃষাণীর মনে। কয়েকদিন আগে কেটে আনা ধান খড় পচে গেছে বৃষ্টির পানিতে, সেগুলোই এখন শুকানোর চেষ্টা চলছে। এদিকে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, চেলা এবং খাসিয়ামারা নদীর পানি ২৪ ঘন্টার ব্যবধানে দ্বিগুণ বেড়েছে। জহিরুল ইসলাম খানের ছবিতে জানাচ্ছেন হাসান জাবেদ, সাথে ছিলেন দেওয়ান গিয়াস চৌধুরী। আমার খেত গেছে পানি তলে, ধান আনছি তা চলে গেছে গিয়া, আমি এখন কিতা করতাম। সোনালী ফসল নষ্ট হয়ে যাওয়ায় এমন বিলাপ এখন সুনামগঞ্জের হাওরপাড়ের প্রতিটি ঘরে। একে তো ফসল তলিয়ে গেছে, তার উপর যেটুকুই বা আনতে পেরেছেন তাও পচে গেছে। তারপরও আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কিছুটা যদি রক্ষা করা যায়। আজকে লই দূরছি, একটু মনের মাঝে সাহস আইছে, কই দেখা যাক এটি লই আনি কিনো একটা দাঁড়া দৌড়াইতে পারি, খাইতাম নি পারি। টানা ৭ দিন বৃষ্টির পর রোদের দেখা মেলায় কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন ধান ও খড় শুকাতে। হাওরের প্রতিটি খলা এবং রাস্তায় এখন শুধু এমন চিত্রই চোখে পড়ে। আবারও বৃষ্টি চলে আসবে কিনা সেই শঙ্কাও আছে তাদের। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী ৪ দিন আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কি পানি হইব বাবা, এটা তো আর করতারি না, বন্যা তো হইতে পারে। আমরা তো আর বাড়ি ঘর তো আমরা অসহায়ের মাঝে, আমরা তো হাওয়ারের মাঝে আমরা বাড়ি ঘর বাবা, ওখানে আল্লাহ যদি আমরা রক্ষা করে। আর সুনামগঞ্জের ১২টি উপজেলায় ছোট বড় মিলিয়ে ১৫৪টি হাওর রয়েছে। আর পুরো জেলায় ২,২৩,০০০ হেক্টর জমিতে বুড়ো ফসলের আবাদ হয়েছে। তার মধ্যে ১,৬৫,০০০ হেক্টর জমির ফসল উত্তোলন করা গেছে এখন পর্যন্ত। সরকারি হিসেবে ২০,০০০ হেক্টর জমির ফসল একেবারে পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। বাঁধ দেওয়ার কারণে আর পানি যাইতে পারে না, এই মেঘের পানি আমাদের এই হাওরটা ডুবিয়ে গেছে। যদি একটা সুইচ গেট থাকতো তখন ক্ষতিটা মানুষের হইতো না। যদি নদীর খাল বিলগুলা খনন হইতো তাহলে পানিগুলা সহনশীল হইতো। এখন এই ভরাটে পানিগুলা একটা বৃষ্টিতে বইরা যায় বিলগুলা এবং নদীগুলা। আমরা চাই দ্রুতভাবে এই খাল খনন এবং নদী খনন, হাওর খনন কীভাবে করা যায়, এটা সরকারের প্রতি আমরা ১ নম্বর দাবি। আগাম বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ হাওর। এর ফলে ধ্বংস হয়েছে কৃষকের এই সোনালী ধান, বোরো ধান। এর ফলে নিঃস্ব হয়েছেন অনেক কৃষক। নতুন করে যাতে আর কাউকে নিঃস্বের তালিকায় অন্তর্ভুক্ত হতে না হয় সেজন্য পরিকল্পিত বাঁধ ও স্লুইস গেট নির্মাণ এবং নদী ও খাল খননের দাবি জানিয়েছেন কৃষাণীরা।
হাসান জাভেদ, এনটিভি নিউজ, দেখার হাওর, সুনামগঞ্জ। এদিকে লালমনিরহাটে এক অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের 6 মে থেকে কার্ডের মাধ্যমে 3 মাসের জন্য সহায়তা দেয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করেছি, তাদেরকে আমরা 3 মাসের জন্য একটা কার্ড প্রদান করব। প্রতি মাসে তারা আমাদের মন্ত্রণালয় থেকে সেই সহায়তাটা পাবে। তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করব এবং কিছু আর্থিক সহায়তা দান করব, এবং উনি কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তাদের পুনর্বাসনের জন্য। হাম সংক্রমণ ও উপসর্গ নিয়ে শুধু শিশুরাই নয়, কিশোর ও তরুণ বয়সীরাও আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন, হাম সংক্রমণের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বেশ কিছু জটিল রোগের ঝুঁকি তৈরি হচ্ছে শিশুদের। এদিকে সবশেষ 24 ঘন্টায় হাম ও হামে উপসর্গে 10 শিশু মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 1261 শিশু। রাজধানীর হাসপাতালগুলোর চিত্র তুলে ধরছেন নাজিবুর রহমান। ঢাকার পার্শ্ববর্তী জেলা থেকে আসা এই শিশুটির মুখে এক ফোঁটা পানি তুলে দিতে মায়ের একরকম যুদ্ধে নামতে হচ্ছে। 1 সপ্তাহের বেশি সময় ধরে হামে কাবু 9 মাসের এই শিশুটি। জেলা শহরে চিকিৎসা সুবিধার ঘাটতির অভিযোগ মায়ের। ওইখানে রোগটা ধরতে পারে নাই নাকি জানি না, কিন্তু ওইখানে চিকিৎসা মোটামুটি ভালো হয় না বলে আর কি এখানে চলে আসছে বাচ্চা নিয়ে, যে বাচ্চার আগে সুস্থ করতে হবে। 7 দিন তো আমার কিছু খায় না, তারপরে বমি করে। মহাখালী ডিএনসিসি হাসপাতালে শিশু রোগীর ভিড় যেমনি আছে, সেই সাথে শতাধিক রোগী আছে কিশোর ও তরুণ। হাসপাতালে শয্যা সংখ্যার প্রায় কাছাকাছি শিশু ভর্তি আছে। আইসিইউ সেবা নিচ্ছেন অন্তত 50 জন। প্রথমে সমস্যা ছিল পাতলা পায়খানা, তারপর থেকে পাতলা পায়খানা ডায়রিয়া চিকিৎসা করছি, ভালো হয়েছে। হওয়ার পরে বাসা নেওয়ার পরে কদিন পরে জ্বর, ঠান্ডা, কাশি। এই লক্ষণ দেখি আমি আছি বেশিরভাগ, আর পাতলা পায়খানা। চিকিৎসকরা বলছেন, হামে আক্রান্ত হলে পরবর্তীতে ডায়রিয়া, নিউমোনিয়া সহ জটিল রোগে ভুগতে পারে শিশুরা। মিজেলস ভালো হয়ে যাওয়ার পরও রোগীর ইমিউন সিস্টেম যেহেতু অনেক দুর্বল থাকে, পরবর্তীতে রোগী কিন্তু আবার কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে, এবং আমরা দেখছিও দেখা যায় রোগীর মিজেলস হয়ে ভালো হয়ে যাচ্ছে, বাসা থেকে নতুন করে সেকেন্ডারি ইনফেকশন, আবার নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে ভর্তি হচ্ছেন, হয়তো কান পাকা নিয়ে ভর্তি হচ্ছেন, এইগুলো নিয়ে ভর্তি হচ্ছে। কিন্তু আমরা দেখছি ইভেন্ট হওয়ারই কথা ছিল, এটাই কমন, কেননা যেহেতু রোগ প্রতিরোধ কমে গেছে। হামের টিকার প্রভাবে আগামী 2 সপ্তাহের মধ্যে সংক্রমণ ও মৃত্যু আরও কমবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সড়কে প্রতিনিয়তই মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আজও সড়কে ঝরেছে 11টি তাজা প্রাণ। সিলেটে ট্রাক ও পিকআপের সংঘর্ষে 2 নারী সহ 8 জন নিহত হয়েছেন। তাদের সবাই ছিলেন নির্মাণ শ্রমিক। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় আরও 3 জনে প্রাণ হারিয়েছে। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। রবিবার ভোরের আলো ফুটতেই সিলেটের সড়ক তাজা রক্তে রঞ্জিত হয়েছে। জেলার দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ গেছে 2 নারীসহ 8 জনের, আহত হয়েছে আরও কয়েকজন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের বেশিরভাগ নির্মাণ শ্রমিক। তারা সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে কাঁঠাল ভর্তি একটি ট্রাক সিলেটে যাচ্ছিল। প্রতিমধ্যে তেলিবাজার এলাকায় যাওয়ার পর ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই সুনামগঞ্জের দিরাই উপজেলার মোহাম্মদ সুরুজ আলী, একই উপজেলার মোসাম্মদ মুন্নি, মোহাম্মদ ফরিদুল এবং সিলেটের জালালাবাদ থানার মোহাম্মদ বদরুল সহ 8 জন নিহত হয়েছে। আর খাগড়াছড়ি থেকে একটা ট্রাক সিলেটে যাচ্ছিল কাঁঠাল বোঝায়, তো এটা ওই প্রথমে তেলিয়াহাওড় নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষতে প্রায় অলরেডি 4 জন, আবার হাসপাতালে নেওয়ার পরে আরও 4 জন মারা যায়। এই ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমার বাসা তো এখানে জীবত আসলে হসপিটালে মারা গেছে। অ্যাক্সিডেন্টের খবর শুনে আইয়ার দিকে আমার বাইরে আসা। এর আগে একবার বলেছিল যে তারা এই ডালাই পিকআপগুলো যাবে আলাদা এবং মানুষ যাবে আলাদা, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে এটা আবার হচ্ছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় বেনিপুর মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এছাড়া কুমিল্লায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খালিদ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। গণমাধ্যমে পরাজয় মানে জনগণের পরাজয়, রাষ্ট্রের পরাজয়। তাই কোনো অবস্থাতেই গণমাধ্যমকে পরাজিত হতে দেয়া যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যম কমিশন গঠনের কথাও জানান তিনি। আর দেশের দুর্দান্ত ভাইব্রেন্ট মিডিয়া দেখতে চান তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে।
তখনই প্রতিষ্ঠানের বিকাশ ঘটে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রাজধানীতে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, মুক্ত গণমাধ্যম একটি শক্তিশালী গণতন্ত্রের অন্যতম ভিত্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশে দীর্ঘদিনের ফেলে রাখা একটা কাজ এবং কোনো সরকারের পক্ষেই পরিপূর্ণভাবে এই কাজ করা সম্ভব তো হয়নি, বরঞ্চ অনেক সরকারের আমলেই গণমাধ্যমকে শত্রু হিসাবেই চিহ্নিত করা হয়েছে। আর ইউনেস্কো ও টিআইবির যৌথ আয়োজনে আলোচনায় তথ্য উপদেষ্টা গণমাধ্যমের খারাপ অবস্থা উল্লেখ করে সব গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। যেই জায়গায় মিডিয়া চলে গিয়েছিল, জার্নালিজম বলতে যা বোঝা গিয়েছিল, এই জায়গা থেকে মিডিয়াকে বেরিয়ে আসতে হবে। আপনার প্রত্যেকে খুব স্ট্রংলি সরকারের যে কোনো ধরনের সমালোচনা, যৌক্তিক সমালোচনা কন্টিনিউ করবেন প্লিজ। গণমাধ্যম সংস্কার সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকারের কোনো অনীহা নেই বলেও জানান তথ্য উপদেষ্টা। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় এনে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক করার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কওমি শিক্ষাকে এসএসসি ও এইচএসসির মতো সাধারণ শিক্ষার সমপর্যায়ে আনতে মাদ্রাসার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। এ সময় দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করা হবে বলেও জানান মন্ত্রী। আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের অধীনে কোনো প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি হলে তা মন্ত্রণালয়ে অবহিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্ট ডিগ্রি যেটা হওয়ার সেটা আমরা কথা বলেছি এবং তারা তাদের সলিড নাটশেল প্রস্তাব দিবে যে কোন লেভেল হচ্ছে এসএসসি, কোন লেভেল ইন্টারমিডিয়েট, কোন লেভেল ডিগ্রি এবং কোন লেভেল দাওরা। এই বিষয়ে আমাদের তার সাথে কথা হয়ে গেছে। 3 দফা আমি মিটিং করেছি। সেদিকে একটু দৃষ্টি রাখা, আর তৃতীয়ত হলো যদি ওনারা কোনো কিছু সাজেস্ট করেন সেটা আমাদেরকে জানানোর জন্য, যাতে এটা আমরা ভবিষ্যতে অ্যাড্রেস করতে পারি। দেশে 1 কোটিরও বেশি কোরবানির পশুর মজুদ আছে উল্লেখ করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, কোরবানির পশুর সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশে কোরবানির পশুর মজুদ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশীয় খামারিদের সুরক্ষা দিতে এবারও পশু আমদানি বন্ধ থাকবে বলে জানান মন্ত্রী। একই সাথে সীমান্ত এলাকায় কোনো পশুর হাট বসবে না বলে উল্লেখ করেন তিনি। কোরবানি উপলক্ষে দেশে 3,066টিরও বেশি পশুর হাট বসবে। আর ঢাকা মহানগরীতে মোট পশুর হাট বসবে 27টি। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে 16টি এবং দক্ষিণে 11টি। অনলাইনে পশু কেনাবেচার ক্ষেত্রে কোনো প্রকার হাসিল থাকবে না বলে জানান মন্ত্রী। প্রতিটি পশুর হাটে বাধ্যতামূলকভাবে পশু চিকিৎসক রাখার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়ার কথাও বলেন তিনি। মুহূর্তে আমাদের খামারিদের কাছে গরু, ভেড়া এবং ছাগল সব মিলিয়ে আমাদের কোরবানির যে পরিমাণ সেটা 1 কোটির উপরে আছে। আমরা আশা করি পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই। চাঁদাবাজির অভিযোগে কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করে সদর থানায় 7 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় থানার সামনে বিক্ষোভ করছে কাইয়ুমের সমর্থকরা। পুলিশ জানায়, দুপুরে কুমিল্লা শহরে নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা থানায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলে দূরপাল্লার বাস চলাচল কিছুটা স্বাভাবিক হলেও বুড়িচং ব্রাহ্মণপাড়া সড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচলে বাধা দিচ্ছে রেজাউল কাইয়ুমের সমর্থকরা। দেশের সর্বোচ্চ আদালতে এজলাসে 4 মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে
কালো কাপড় পরে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা। অবিলম্বে সাংবাদিকদের কাজের স্বাধীনতা ফিরিয়ে না দিলে আদালতের সংবাদ বর্জনে হুঁশিয়ারিও দেন তারা। দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দূর করার দাবিতে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম গণতন্ত্রের মূল ভিত্তি হলেও আদালতে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। এই অবস্থার উত্তরণে সরকার ও প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চলতি বছরে এপ্রিলে আবারও উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই নিয়ে পঞ্চমবারের মতো বিদ্যুৎ কেন্দ্রটি এক মাসে 700 মিলিয়ন ইউনিটের বেশি উৎপাদনে মাইলফলক স্পর্শ করল। গত এপ্রিলে 760 মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করে কেন্দ্রটি, যা দেশের মোট উৎপাদনে 9%-এরও বেশি। সংশ্লিষ্টরা জানান, এপ্রিলে কেন্দ্রটি গড়ে 80% প্লান্ট লোড ফ্যাক্টর বা সক্ষমতায় পরিচালিত হয়েছে, আর প্রথম সপ্তাহে 97% সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করে। বর্তমানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ভারতে এনটিপিসি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দক্ষ বাংলাদেশি প্রকৌশলীদের দ্বারা পরিচালিত হচ্ছে। ফুটবল। বাংলাদেশের জাতীয় দলের কোচ নিয়োগে মন্ত্রণালয়ের পক্ষ হতে কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। যে কোচের যে বিষয়টা, এটা অ্যাবসোলুটলি আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা নিজেরাই যাচাই বাছাই করে যাকে ভালো মনে করে তাকে নেওয়া উচিত এবং বাংলাদেশের ফুটবলের স্বার্থে তাকে নেওয়া উচিত আমি মনে করি। তো সেই ক্ষেত্রে ফুটবল ফেডারেশন আসলে অফিসিয়ালি এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি, আমি বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। সো যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করে, সেই ক্ষেত্রে যেহেতু আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক বা এক্সওয়াইজেড যে কোনো স্পোর্টস হোক, সেই ক্ষেত্রে আমরা আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারি। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি। দুর্নীতির সাথে আপোষ নয়, মেধার ভিত্তিতে জনপ্রশাসনে বদলি পদোন্নতি, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী। ভোটের আগে পক্ষে বললেও গণভোটে থেকে সরে এসেছে সরকার, উপেক্ষিত সংস্কারও এনসিপির সমালোচনা। শাপলা চত্বরের হত্যাকাণ্ডে ঢাকাতে 32 জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা, বলছেন চিফ প্রসিকিউটর। সুনামগঞ্জ হাওরে 20,000 হেক্টর জমির ফসল নষ্ট, দুশ্চিন্তায় কৃষক, 6 মে থেকে খাদ্য সহায়তা শুরু সরকারের। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।